হ্যালো শিক্ষার্থীরা, বেসিক কেমিস্ট্রি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মোল নিয়ে। তো মোল বলতে আসলে কি বোঝায়? আমরা যখনই রাসায়নিকভাবে কোনো কিছু গণনা করতে যাই, কোনো কিছু হিসাব করতে যাই, তখনই আমাদের মোল কনসেপ্টটা চলে আসে। তো মোল বলতে আসলে কি বোঝানো হয় সেটা জানার আগে আমরা এটা জেনে নিই যে, যেমন মনে করো হালি, যখন আমরা কলা গণনা করি, কলার যখন হিসাব করি প্রতি 4টা কলাকে আমরা 1 হালি করে গণনা করি। আবার মনে করো ডিম, যখন আমরা ডিমের হিসাব করতে যাই তখন প্রতি 12টা ডিমকে আমরা 1 ডজন করে হিসাব করি। তাহলে এই যে দেখো কলার ক্ষেত্রে, সরি, এই যে দেখো কলার ক্ষেত্রে আমাদের যে এককটা চলে আসে, হালি চলে আসে, তাই না? হালি বলতে আমি কয়টিকে বুঝি? 4টিকে বুঝি। আবার একইভাবে ডিমের ক্ষেত্রে আমার চলে আসে হচ্ছে ডজন, তাই না? 1 ডজন বলতে আমি কয়টাকে বুঝি? 12টিকে বুঝি। ঠিক সেরকম আমরা যখন রাসায়নিক কোনো পরমাণু বা অণুকে যখন গণনা করতে যাব, তখন এটার জন্য আমরা এরকম হালি বা ডজন এরকম একটা শব্দ আমরা তৈরি করছি। সেই শব্দটাকে বলা হয় মোল। তার মানে হালি যেরকম কোনো একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, ডজন যেরকম কোনো একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, ঠিক সেরকম মোলও আসলে একটা সংখ্যাকেই রিপ্রেজেন্ট করে। তাহলে মোল বলতে আসলে আমরা কি বুঝবো? মোল বলতে আমরা একটা সংখ্যাকেই বুঝবো, যে এই সংখ্যাটা দিছিল বিজ্ঞানী অ্যাভোগাড্রো। সেই সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো 10⁻23 মানে হচ্ছে, বুঝতে পারতেছো, একের পাশে প্রায় 23টা শূন্য। তার মানে এটা হিউজ একটা নাম্বার, এবং হিউজ নাম্বার হওয়াটা জরুরিও। কেন বলতো? কারণ অণু পরমাণু এগুলো আসলে এত ছোট যে তুমি এরকম 10⁻23 এর মতো কোনো নাম্বার দিয়ে যদি এগুলোকে প্রকাশ করতে না পারো, তাহলে এগুলো আসলে মানে হাতের গুনায়ও আসবে না এগুলো আসলে। তাহলে মোল বলতে আমরা যখনই আমাদের মাথায় মোল শব্দটা আসবে, তখনই আমরা ধরে নিব হচ্ছে মোল হচ্ছে একটা সংখ্যা। সেই সংখ্যাটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, কেউ যদি তোমাকে বলে যে আমার কাছে 1 মোল কার্বন আছে, কেউ যদি তোমাকে বলে আমার কাছে 1 মোল কার্বন আছে, তাহলে তার কাছে আসলে কয়টা কার্বন আছে? তার কাছে 6.023 ইন্টু 10⁻23টা তার কাছে কার্বন আছে। এখন এতটা কার্বন আছে বুঝলাম, কিন্তু এটাতে আমি আসলে বুঝবোটা কি, এটা ফিল করবো কিভাবে? এটা ফিল করার উপায়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে আমরা এটা মুছে দিতে পারি। আমরা কার্বনের ক্ষেত্রে, যেহেতু কার্বনের এক্সাম্পলটা আনলাম, কার্বনটাই আমি কন্টিনিউ করি। আমরা তো জানি কার্বনের প্রোটন কয়টা? কার্বনের প্রোটন হচ্ছে 6টা। কার্বনের ইলেকট্রন অবশ্য 6টা হবে, যেহেতু এটা নিরপেক্ষ। এবং নিউট্রন কয়টা? নিউট্রনও কিন্তু 6টা। তাহলে ইলেকট্রনটা আমার আপাতত দরকার নেই, ইলেকট্রন আমার লাগবে না, আমি ইলেকট্রন বিনাশ করবো না। তো আমার যেহেতু এখানে প্রোটনও 6টা এবং নিউট্রনও যেহেতু 6টা, এই প্রোটন আর নিউট্রন কোথায় অবস্থান করবে? কার্বনের নিউক্লিয়াসে। কিন্তু কার্বনের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকবে, পজিটিভ চার্জ থাকবে 6টা, এবং নিউট্রন থাকবে কয়টা? 6টা। এই 6টা আর 6টা মিলে কার্বনের ভর তৈরি করবে, ভর সংখ্যাটা তৈরি করবে। প্রত্যেকটা পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে এবং যতটা নিউট্রন থাকে, এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, সেই সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা। তাহলে কার্বনের ভর সংখ্যা কত দাঁড়াবে? যেহেতু কার্বনের প্রোটনও 6টা, নিউট্রনও 6টা, তাহলে কার্বনের ভর সংখ্যা দাঁড়াবে কয়টা? ভর সংখ্যা দাঁড়াবে 12তে। তাহলে কার্বনের ভর সংখ্যা যদি 12 হয়, সেটার সাথে মোলের কি সম্পর্ক? মোলের সম্পর্কটা হলো 1 মোল কার্বন সমান তার ভর সংখ্যার সমান গ্রাম হবে। মানে কথাটা কিরকম? কথাটা খেয়াল করো। কথাটা হচ্ছে এরকম, কোনো পরমাণুর কোনো পরমাণুর 1 মোল সমান হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যার সমান গ্রাম। ভর সংখ্যার সমান গ্রাম। তাহলে একটু সহজ করে দিচ্ছি। কোনো পরমাণু বলতে আমরা কার্বন নিয়ে আলোচনা করতেছি। কার্বনের 1 মোল সমান কত গ্রাম হবে? কত গ্রাম হবে? ওটা ভর সংখ্যার সমান গ্রাম হবে। তার মানে কত গ্রাম বলতে পারি আমি? 12 গ্রাম বলতে পারি। তাহলে 1 মোল কার্বনের ভর হবে 12 গ্রাম। তার মানে এটাকে তুমি ফিল করতে পারো এভাবে, যে 1 মোল কার্বন মানে কতগুলো কার্বন চিন্তা করো। 6.023 ইন্টু 10⁻23। অতগুলো কার্বন নিয়ে যদি তুমি একটা নিক্তির উপর রাখো, তাহলে সেটার ভর হবে মাত্র কত গ্রাম? মাত্র 12 গ্রাম। তাহলে বোঝা গেছে ব্যাপারটা? আশা করি ব্যাপারটা তুমি আংশিক হলেও ফিল করতে পারতেছো। তাহলে মোল বলতে আমরা একটা সংখ্যাকে বোঝাবো, আর কোন একটা পরমাণুর মোল হচ্ছে ওই পরমাণুটারই ভর সংখ্যার সমান গ্রামকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি আরো কিছু এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা, খেয়াল করো। তাহলে আমরা 1 মোল কার্বনের ভর কত পাইলাম? 1 মোল কার্বনের ভর, এই যে দেখো, আমরা পাইলাম 1 মোল।
1 মোল কার্বনের ভর পাইলাম কয় গ্রাম? আমরা ভর পাইলাম 12 গ্রাম। আচ্ছা, 1 মোল কার্বনের ভর যদি 12 গ্রাম হয়, তাহলে 1 মোল অন্য একটা পরমাণুর ভরও কি 12 গ্রাম হবে? অক্সিজেনের ভরও কি 12 গ্রাম হবে? এটা হচ্ছে প্রশ্ন। এটার ভর আসলে কি 12 গ্রাম হবে? এটা তুমি এভাবে চিন্তা করতে পারো, আমি যদি মোল নিয়ে চিন্তা না করে আমি যদি এই হালি নিয়ে চিন্তা করি, মনে করো যে 1 মোল কোন একটা কলা, লেট সাপোজ মনে করো এই আমরা যে বাংলা কলা নামে যে কলাটা চিনি, 1 মোল বাংলা কলা আর 1 মোল চম্পা কলা, দুইটার ভর কি সেম হবে? কি মনে হয় তোমার? চিন্তা করো তো। মানে 1 মোল না, সরি 1 হালি, এই 1 হালি আমরা যে যদি মনে করো এই যে সাগরী কলা বলি, এই যে মনে করো সাগরী কলা, 1 মোল সাগরী কলার ভর আর সরি 1 হালি, 1 হালি চম্পা কলার ভর, দুইটার ভর কি সেম হবে? কি মনে হয় তোমার? সেম হবে? চম্পা কলার সাইজ তো ছোট ছোট হয়, সাগরী কলা তো বড় বড়, তাহলে সাগরী কলার ভর কিন্তু বেশি হবে। ঠিক একইভাবে 1 মোল কার্বনের ভর 12 গ্রাম হলেই যে 1 মোল অক্সিজেনের ভরও 12 গ্রাম হবে, এটা কিন্তু সত্যি না। কথা বুঝতে পারছো? তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে? তাহলে আমি 1 মোল অক্সিজেনের ভর কিভাবে বের করব? আমি দেখবো অক্সিজেনের ভর সংখ্যা কত। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা কিভাবে তৈরি হবে? ভর সংখ্যা হচ্ছে দুইটা সংখ্যা দিয়ে তৈরি হয়, তাই না? ভর সংখ্যা কি কি দিয়ে তৈরি হয়? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন দিয়ে তৈরি হয়। তো অক্সিজেনের প্রোটন কত? অক্সিজেনের প্রোটন হচ্ছে 8, অক্সিজেনের নিউট্রনও কিন্তু 8। তাহলে 8 এ 8 কত হয়? 16। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। তাহলে 1 মোল অক্সিজেন যদি নেই, সেটা কত গ্রাম হবে? ভর সংখ্যার সমান গ্রাম হবে। তার মানে 16 গ্রাম হয়ে দাঁড়াবে এটা। তাহলে 1 মোল অক্সিজেনের ভর, যে খেয়াল করো, 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে কয় গ্রাম হবে? 1 মোল অক্সিজেনের ভর দাঁড়াবে হচ্ছে কয় গ্রাম? 1 মোল অক্সিজেনের ভর দাঁড়াবে হচ্ছে 16 গ্রাম। তাহলে আশা করি মোল ব্যাপারটা তুমি বুঝতে পারছো। তাহলে মোল হচ্ছে একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে, আবার মোল কিন্তু ভরকেও রিপ্রেজেন্ট করে, তাই না? আমরা এখন দেখলাম যে 1 মোল সমান 12 গ্রাম, 1 মোল সমান 16 গ্রাম। তবে ভরের ক্ষেত্রে ফিক্স না সেটা। ভরের ক্ষেত্রে সেটা পরমাণুর উপর নির্ভর করে। যেমন পরমাণু যদি কার্বন হয়, ভর হবে 12 গ্রাম, আর পরমাণু যদি অক্সিজেন হয়, ভর হবে 16 গ্রাম। পরমাণু যদি অন্য কোনো পরমাণু হয়, তাহলে তার ভরটা ডিফারেন্ট হবে। এটা হচ্ছে মূল ব্যাপার। এরপর খেয়াল করো, আমি যদি এটাও মুছে দিই, তাহলে এটা আমরা পাইলাম কয় গ্রাম? এটা আমরা পাইলাম 16 গ্রাম। এখন তাহলে মোল বলতে আমি আপাতত দুইটা জিনিস বুঝে নিলাম। এই যে মোল বলতে আমি আপাতত দুইটা জিনিস বুঝে নিলাম। একটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 কে বোঝাচ্ছে এই সংখ্যাটাকে। আবার মোল বলতে ভর সংখ্যার সমান গ্রামকেও বোঝাচ্ছে, তাই না? ভর সংখ্যার সমান কাকে বোঝাচ্ছে? গ্রামকেও বোঝাচ্ছে। আবার মোল বলতে কোনো একটা গ্যাসের আয়তনকেও বোঝানো হয়। কিরকম? যে একটা গ্যাসকে, মনে করো অ্যামোনিয়া একটা গ্যাস বা নাইট্রোজেন একটা গ্যাস, এরকম 1 মোল গ্যাসকে, তাহলে নাইট্রোজেন চিন্তা করো, লেটস সাপোজ আমি নাইট্রোজেন গ্যাস নিয়ে কল্পনা করতেছি, নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেন গ্যাসের এই যে তোমার ইয়াটা কত, এই ভর সংখ্যা কত, একটু চিন্তা করো। যে নাইট্রোজেন, একটা নাইট্রোজেনের ভর হচ্ছে কত? 14। তাহলে আরেকটা নাইট্রোজেনের ভর হবে কত? 14। তাহলে এই দুই নাইট্রোজেনের ভর সংখ্যা টোটাল কত কত দাঁড়াচ্ছে বলো তো? 28 দাঁড়াচ্ছে, যেটাকে আমরা আণবিক ভর বলি। তাহলে এই যে একটা নাইট্রোজেন অণুর আণবিক ভর হচ্ছে কয় গ্রাম? কত? এই আণবিক ভর হচ্ছে 28। তো 1 মোল নাইট্রোজেনের ভর তাহলে নিশ্চয়ই 28 গ্রাম হওয়ার কথা, তাই না? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো, 1 মোল নাইট্রোজেন গ্যাসের ভর, গ্যাসের ভর দাঁড়াবে কত গ্রাম? 28 গ্রাম। তাহলে এই যে 1 মোল নাইট্রোজেন গ্যাস আমি নিলাম, 1 মোল নাইট্রোজেন গ্যাস যে আমি নিলাম, সেটাকে যদি আমি ছেড়ে দিই, সেটা কতটুকু আয়তন দখল করবে এটা কিন্তু ফিক্সড। মানে 1 মোল নাইট্রোজেন গ্যাসকে যদি আমি ছেড়ে দিই, 1 মোল মানে কত? 6.023 ইন্টু 10⁻23, সংখ্যাটা তো ফিক্সড এবং আয়তনটাও ফিক্সড। এই 1 মোল নাইট্রোজেনকে যদি আমি ছেড়ে দিই, এটা কতটুকু আয়তন দখল করবে? এটা 22.4 লিটার আয়তন দখল করবে, যদি তাপমাত্রা প্রমাণ তাপমাত্রায় থাকে। বোঝা গেছে? তাহলে এটা কতটুকু আয়তন দখল করবে? এটা 22.4 লিটার আয়তন দখল করবে, যদি সেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারের মধ্যে থাকে। তাহলে 1 মোল বলতে আমাদের এই তিনটা কনসেপ্ট ভালো মতো বুঝে নিতে হবে। তাহলে 1 মোল মানে সংখ্যাটা ফিক্সড। 1 মোল বলতে সবসময় 6.023 ইন্টু 10⁻23 কে বোঝানো হবে। 1 মোল বলতে ভরটা ফিক্সড না, এক একটা পরমাণুর ক্ষেত্রে ভরটা এক এক রকম হবে। তবে 1 মোলের ক্ষেত্রে যে ছড়িয়ে পড়ার যে আয়তন, এটা ফিক্সড হবে 22.4 লিটার। কারণ আয়তনটা একমাত্র ডিপেন্ড করে শুধুমাত্র টেম্পারেচার এবং প্রেসারের উপর। টেম্পারেচার এবং প্রেসার বেড়ে গেলে আয়তন বাড়া বা কমা এরকম কিছু হতে পারে। তাহলে বুঝা গেছে এটুকু? তাহলে আমরা এই মোল সংক্রান্ত টপিকটা আসলে বুঝলাম। মোল আসলে কিছুই না, একটা সংখ্যা, এবং সেই সংখ্যা থেকে আমরা যাতে পরবর্তীতে ম্যাথ করতে পারি, সেজন্য আমি তোমাদেরকে একটা প্রবলেম এখানে দিয়ে দিচ্ছি, যে তোমরা এটা আসলে
করতে পারো কিনা আমি কমেন্টের মাধ্যমে চেক করবো। তাহলে আমি এটাকে মুছে দিচ্ছি, খেয়াল করো, এটাকে মুছে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিচ্ছি, ঠিক এই ম্যাথটার আনসার তোমরা আমাকে কমেন্টে জানাবো। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে মনে করো আমাকে যেটা বলবা সেটা হচ্ছে 11.5 গ্রাম সোডিয়ামের 11.5 গ্রাম সোডিয়াম বলতে কয়টি সোডিয়ামকে বোঝানো হয়, কয়টি সোডিয়ামকে বোঝানো হয়, এটা একটা প্রশ্ন তোমাদের জন্য। আরেকটা প্রশ্ন আমি দিতে পারি, সেটা হচ্ছে মনে করো এই 5 মোল নাইট্রোজেন গ্যাস এসটিপিতে, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে, অবশ্যই 22.4 দিয়ে দৌড়বাজিতে এসটিপি দিয়ে দিচ্ছি, 1 মোল নাইট্রোজেন গ্যাস কত লিটার আয়তন দখল করবে, কত লিটার আয়তন দখল করবে। তাহলে আজকের ক্লাসটা যদি একটু মন দিয়ে করো তুমি, তাহলে এই দুইটার আনসার আশা করি তুমি দিতে পারবা। তুমি কমেন্টে দুইটা আনসার লিখতে পারলে আমি মনে করবো আমার এই আজকের ক্লাসটা নেওয়া সার্থক হয়েছে। তাহলে দেখা হবে পরের ক্লাসে।